ফ্যাশন এখন আর শুধু মানুষের মধ্যে আটকে নেই, পশ্চিমের অনেক দেশে পোষা প্রাণীও হয়ে উঠছে ফ্যাশন সচেতন। নিউ ইয়র্কে এ ধরনের পোষা কুকুর নিয়ে হাজির হয়েছিলেন মালিকেরা। এই আয়োজনের লক্ষ্য ছিল পশুপ্রেমে বিশ্ববাসীকে উদ্বুদ্ধ করা। এই এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা বিশ্লেষণ নিয়ে থাকছি কাজী মোহাম্মদ। খেলার আনন্দ হতাশার খবর নিয়ে থাকছি অনুপম দেব। তবে আগেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। পদ্মা সেতু ইস্যুতে বিশ্বব্যাংকের বিরুদ্ধে সংসদে তীব্র ক্ষোভ, ইউনূসের ভূমিকার কড়া সমালোচনা। বাসের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসে ১৩ জন নিহত, শোকে স্তব্ধ কিশোরগঞ্জের ছাতির চরগ্রাম। 7 উইকেট হাতে নিয়ে টেস্ট বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশ, ড্রয়ের জন্য টিকতে হবে 90 ওভার। রাজনাটা বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়ে দুর্নীতির দায়মুক্ত পদ্মা সেতু। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ কানাডার আদালত খারিজ করে দেওয়ার পর সংসদে তীব্র সমালোচনার মুখে পড়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করে তার বিরুদ্ধেও সোচ্চার হন এমপিরা। সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে পদ্মা সেতুর প্রসঙ্গ তোলেন জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ। এ বিষয়ে আইনমন্ত্রীর বিবৃতি দাবি করেন তিনি। যে যারা এইটার জন্য দায়ী তাদের বিরুদ্ধে উনি যথাযথ ব্যবস্থা নেবেন। বিশ্ব ব্যাংকের দুর্নীতিবাজ আখ্যায়িত করেন সরকারি দলের সংসদ সদস্যরা। পদ্মা সেতু নিয়ে ডক্টর ইউনূসের ভূমিকার কড়া সমালোচনা করেন তারা। বিশ্ব ব্যাংক জানতো যে এইখানে দুর্নীতি হয় নাই, যাই নাও যখন তারা দুর্নীতির অভিযোগ আনছে, বিশ্ব ব্যাংক ইটসেলফ themselves আর দুর্নীতিবাজ, তারাই করাপ্ট, তারাই একটা করাপ্ট গ্রাউন্ড, মরাল গ্রাউন্ডের উপরে দাঁড়ায় রয়েছে। যারা পদ্মা ব্রিজের প্রশ্ন তুলে সেদিন সরকারকে হেয় করতে চেয়েছে, দেশের সুনাম দেশে বিদেশে ক্ষুণ্ণ করেছে, কাজী ফিরোজ রশিদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমিও বলতে চাই তারা এই দেশের শত্রু। আলোচনায় অংশ নিয়ে আইনমন্ত্রী বলেন, বিশ্ব ব্যাংককে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে। বিষয়টি নিয়ে বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায় বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের কাছে, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবং এই মামলার যারা আসামি করা হয়েছিল মিথ্যাভাবে তাদের কাছে মাপ চাইতে হবে। যতদিন পর্যন্ত মাপ না চাওয়া হোক, আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো যে তিনি যেন এই প্রোটেস্ট নোট, আমি অনুরোধ জানাবো তিনি যেন এই প্রোটেস্ট নোট একটা তাদের কাছে পাঠান। পদ্মা সেতুতে কথিত দুর্নীতির তদন্তে বাংলাদেশে আসা বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা দেশের বিশেষ কিছু ব্যক্তির সাথে বৈঠক করেন বলেও দাবি করেন আইনমন্ত্রী। এসব নাম পরে প্রকাশ করা হবে বলেও সংসদকে জানান তিনি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্যদিকে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি চেষ্টার প্রশ্নে বিশ্ব ব্যাংক আগের অবস্থানে আছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবে সকালে তিনি বলেছেন, কানাডার আদালতের রায় কেন্দ্র করে সরকারের উল্লসিত হওয়ার কারণ নেই। তো সেই বিশ্ব ব্যাংকে আপনারা বলুন না কেন যে তাদের ব্যাখ্যা কি? তারা তো দেখছি তাদের অবস্থানে অনড় আছে, তারা তাদের অবস্থান থেকে সরে আসেনি। তাদের লোকরা, তাদের মন্ত্রীরা, ক্ষমতাসীনরা তারা মানে ধোয়া ফেরেস্তা হবে এমন কোনো কারণ থাকতে পারে না। এদিকে বিচারকদের শৃঙ্খলা বিধির গেজেট প্রকাশে বারবার সময় চাওয়ার কারণ লিখিতভাবে জানাতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সহ 8 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেয়। অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম আদালতকে জানান, খসড়া আংশিক সংশোধন করে রাষ্ট্রপতির কাছে পুনর্বিবেচনার জন্য পাঠানো হয়েছে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ মামলার রায়ের 12 দফা নির্দেশনার একটি ছিল অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি। তবে 17 বছরেও এর গেজেট প্রকাশ করতে পারেনি সরকার। গেজেট প্রকাশের সময় বেঁধে দেওয়ার পর আবারও 2 সপ্তাহ সময় চান অ্যাটর্নি জেনারেল। এতে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে লিখিতভাবে দেরির কারণ জানানোর নির্দেশ দেন প্রধান বিচারপতি এস কে সিনহা। এ নিয়ে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে কোনো টানাপোড়েন চান না বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি।
এ সময় আদালতকে অ্যাটর্নি জেনারেল জানান, শৃঙ্খলাবিধির খসড়া সংশোধন করে রাষ্ট্রপতির কাছে পুনর্বিবেচনার জন্য পাঠানো হয়েছে। রুলসটা গেজেট হয়ে গেলেই তো আর কোনো সমস্যা থাকবে না। সেটাই প্রধান বিচারপতি বলেছেন যে ওনারা চান যে রুলস একটা গেজেটভুক্ত হয়ে যাক। আমি বলছি সরকারও চায় এটা গেজেটভুক্ত হোক, তো এখন কিছুটা সময় লাগবে, সেই জন্য আমি সময় চেয়েছি। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, রাষ্ট্রপতির অনুমতি পেলেই প্রকাশ হবে শৃঙ্খলাবিধির গেজেট। যেগুলি পরিবর্তন এবং পরিবর্তন যেগুলি করা হয়েছে সেইগুলি সহ তার কাছে পাঠিয়েছে এবং সেইটা আমার মনে হয় যে খুব শিগগিরই গেজেট করার পারমিশন আমরা পেয়ে যাব। এর আগে রাষ্ট্রপতির পাঠানো এক আদেশে অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি সংক্রান্ত গেজেট প্রকাশের প্রয়োজন নেই বলে জানানো হয়েছিল। ওই চিঠির প্রেক্ষিতে রাষ্ট্রপতিকে ভুল বোঝানো হয়েছিল বলে মন্তব্য করে আপিল বিভাগ। জান্নাতুল ফেরদাউস, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে অর্থ লেনদেন সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে, আর এসব কারণে বাছাই কমিটি থেকে এ পর্যন্ত শতাধিক সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে নতুন আবেদন করা 90 ভাগের দেয়া তথ্যই ভুল বলে মনে করছে মন্ত্রণালয়। ৭১-এর মুক্তিযুদ্ধে কৃষক, শ্রমিক, ছাত্র সহ অংশ নিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। তাদের অনেকেই প্রশিক্ষণ নেননি ভারতে, নাম নেই 2001 সালের লাল মুক্তি বার্তায়ও। মন্ত্রণালয় বলছে, সনদ পেতে অনলাইনে এ পর্যন্ত নতুন আবেদন জমা পড়েছে প্রায় 2.5 লাখ। জানুয়ারি থেকে 4 দফায় যাচাই বাছাই শেষ হলেও অভিযোগের শেষ নেই। আমরা আসলে জানতাম না যে অনলাইনটা আবেদন কখন থেকে শুরু হয়েছে, কখন শেষ হবে, এটা আমরা জানি না। না জানার কারণে আমরা অনলাইনে আবেদনটা করতে পারি না। এখন আমরা পুনরায় আবার সরকারের কাছে অনলাইনে আবেদন করার সময় দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। দেশে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা 55,000, তারপরও অনলাইনে আবেদনকারীদের তথ্য যাচাই বাছাই হচ্ছে উপজেলা পর্যায়ে। এখন পর্যন্ত প্রায় 6,000 মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, আর আবেদনকারীদের 90 ভাগের তথ্যই ভুয়া প্রমাণ হয়। ক্ষোভ বাড়ছে তাদের মধ্যে। আমরা থাকি হলো মোহনগঞ্জে, ওখানে বেশ কয়েকজনের নাম অন্তর্ভুক্ত হয়েছে লেনদেনের মাধ্যমে। শেরপুরে দুই পক্ষে বিভক্ত হয়ে নালিতাবাড়ি উপজেলা কমান্ডারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধারা। 7 জানুয়ারি যাচাই বাছাইয়ের প্রথম দিনই জল ঢাকায় বিতর্কিত ভাবমূর্তির কারণে মুক্তিযোদ্ধাদের আন্দোলনের মুখে কমিটি থেকে প্রত্যাহার করা হয়েছে নীলফামারী 3 আসনের সংসদ সদস্যকে। শুধু তাই নয়, বেশ কিছু এলাকায় কমিটির বিরুদ্ধে উঠেছে অর্থ লেনদেনের অভিযোগও। টাকা নিয়ে থাকলে তারা হইতে পারছে কিনা, এখন নেয় নেই এই কথা আমি বলি, নিয়ে থাকতে পারে। এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আমরা পেয়েছি তাদেরকে যাচাই বাছাই কমিটিতে কোনো অবস্থায় রাখিনি। স্বাধীনতার 45 বছর পরও মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ একটি তালিকা না থাকাকে অবমাননাকর মনে করেন মন্ত্রী। তবে এবারও যারা আবেদন করতে পারেননি তাদের জন্য বিকল্প চিন্তার সুযোগ আপাতত মন্ত্রণালয়ের নেই। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দেশের উন্নয়ন কাজে সম্পৃক্ত হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জঙ্গি ও মাদক প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। গাজীপুরের শফিপুরে সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশে তিনি এই আহ্বান জানান। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 37তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাহিনীর কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহণ করেন। দেশের উন্নয়নে আনসার ও ভিডিপির ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, আনসার ভিডিপির সদস্যরা সহিংসতা ও নাশকতা দমন করে শান্তি শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিদেশিদের সুরক্ষায় আনসার ভিডিপির সদস্যদের সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি এই একটি বাড়ি একটি খামার প্রকল্পের সাথে আনসার ভিডিপিকে সম্পৃক্ত করার জন্য, কারণ আপনাদের যে ট্রেনিং আছে এই ট্রেনিং কাজে লাগিয়ে এই সমিতিগুলির সাথে আপনারা যদি সদস্যভুক্ত হন তাহলে আমি মনে করি বাংলাদেশকে আমরা অতি দ্রুত দারিদ্র্যমুক্ত করতে সক্ষম হব। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। কুটির শিল্পে আনসার ভিডিপির অবদান ও দক্ষতার প্রশংসা করে গ্রামের মানুষকে আত্মনির্ভর করে গড়ে তুলতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, পরমুখাপেক্ষী হয়ে নয়, মর্যাদাশীল জাতি হয়ে বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। জঙ্গিবাদ, সন্ত্রাস এটা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বব্যাপী একটা সমস্যা। আপনারা যারা বিশেষ করে আনসার ভিডিপি আপনারা গ্রামে গঞ্জে বসবাস করেন,
এই ধরনের অপকর্মের সঙ্গে যারা জড়িত থাকে, সন্ত্রাস জঙ্গিবাদের সাথে অথবা মাদকাসক্তির সাথে যারা জড়িত, মাদক পাচার, মাদক ব্যবহার, মাদক সরবরাহ অথবা মাদকাসক্তি, আপনারা পারেন এই ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখতে। সাহসিকতা ও সেবায় বিশেষ ভূমিকা রাখা বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। সবশেষে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গাজীপুর। এবার একটি বিরতি নিচ্ছি। নটা 18 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। নরসিংদীর বেলাবুতে বাস মাইক্রোবাস সংঘর্ষে 4 নারী ও 2 শিশু সহ 13 জন নিহত হয়েছেন। সকালে ঘটনাস্থলেই মারা যান 11 জন। গুরুতর আহতদের ঢাকা মেডিকেলে আনার পর মারা যান আরো 2 জন। নিহতদের মধ্যে 11 জনের বাড়ি কিশোরগঞ্জের নিকলির ছাতিরচর গ্রামে। নিকলির ছাতিরচরে দুদিন পরেই মেলা, তাই দূরে থাকা লোকজন ফিরছে বাড়িতে, কিন্তু উৎসবের পরিবর্তে এখন সেখানে শোকের মাতম। ভয়াবহ দুর্ঘটনায় একসঙ্গে এতগুলো মানুষ হারিয়ে থামছে না স্বজনদের কান্না। মেলায় অংশ নিতে ঢাকা থেকে একসঙ্গে 14 জন বাড়ি যাচ্ছিলেন মাইক্রোবাসে। সকাল 8টার দিকে নরসিংদীর দড়িকান্দিতে ঢাকা সিলেট মহাসড়কে ঢাকাগামী অগ্রদূত পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ। ঘটনাস্থলে মারা যান 11 জন। এদের 4 জন এক পরিবারের, আরেক পরিবারের 3 জন। দুমড়ে মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে 3 জনকে জীবিত উদ্ধার করে স্থানীয়রা। স্বজনেরা জানান তারা কাজ করতেন রাজধানীর কামরাঙ্গীচরে। ঠাস করে ওঠার সাথে সাথে আমরা একটু আগাইলাম, আগাই দিয়ে যে মাইকু এবং এই বড় বাসটা ঠেলা এইখানে ঠাস করে ঠেলা এখানে আনছে। আমার বোন ছিল, আর বোন জামাই ছিল, আর এক ছোট বোন ছিল, আর বাইকনা ছিল। আমাদের 4 জন মানে এই দুর্ঘটনায় মারা গেছে। অন্যান্য যারা আমাদের গ্রামের মানে আত্মীয় স্বজন। আহতদের প্রথমে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়, পরে গুরুতর 6 জনকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। শিশু বাচ্চা, তো শিশু বাচ্চারা মানে কাতরাইতেছে, তো তার কোনো গার্জেন পাইতেছি না। আমি সাথে একটা মহিলাকে নিয়ে ওই বাচ্চাটারে নিয়ে আমি সন্দীপের মেডিকেল হসপিটালে যাই, সরকারি হসপিটালে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়েই বাসটি বিপরীত লেনে ঢুকে গেলে ঘটে দুর্ঘটনা। গতিটা ছিল অত্যন্ত, এই গতির কারণে অ্যাক্সিডেন্ট ওভারটেকও আছে, প্লাস তার চাকারও সমস্যা আছে। বেপরোয়া এবং দ্রুত গতিতে চালানোর কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে মর্মে প্রাথমিকভাবে জানা যায় বাস চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হবে। ঘটনা তদন্তে নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হককে দায়িত্ব দিয়েছে জেলা প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দাদির কুলখানিতে অংশ নিতে স্বামী, সন্তান, ছোট বোন সহ বাড়ি ফিরছিলেন হালিমা বেগম। একই মাইক্রোবাসে মানিক মিয়া ও তার পরিবারের 3 সদস্য যাচ্ছিলেন গ্রামে উৎসবে যোগ দিতে, কিন্তু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সবাই। 11 জনকে হারিয়ে শোকে স্তব্ধ কিশোরগঞ্জের ছাতিরচর গ্রাম। নাজমা বেগমের এই আহাজারি চাচা মানিক মিয়া, চাচি মফিয়া খাতুন, চাচাতো ভাই অন্তর আর চাচাতো ভাইয়ের স্ত্রী শারমিনের জন্য। কথা ছিল তারা সবাই মিলে যাবেন ছাতিরচরের মেলায়। শোক প্রকাশের ভাষা নেই স্বপন মিয়ার। তার মায়ের কুলখানিতে যোগ দিতে আসছিলেন ভাস্তি হালিমা বেগম ও তার পরিবার, কিন্তু সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে সবার প্রাণ। আমার মায়ের আজকে অনুষ্ঠান ছিল 4 দিনের, আমার মা মারা গেছে। আমার 22 দিন আগে ছিল আসতে, আমি জোরালো হয়ে বলে আনাইছিলাম। ফাল্গুনের প্রথম বুধবার ছাতিরচরে শুরু হবে গ্রাম্য মেলা। এই মেলা উপলক্ষে সন্তান সম্ভবা স্ত্রী ফাতেমা বেগমের কাছে ফিরছিলেন রিকশা চালক নাজমুল মিয়া। দুর্ঘটনায় বোন সাধনার সঙ্গে মারা গেছেন নাজমুল। অনাগত সন্তানকে নিয়ে এখন অনিশ্চিত ভবিষ্যতের সামনে ফাতেমা। টাকা পয়সা দিচ্ছে, তাই খাইছি, দেখবো কেনা। দুর্ঘটনায় নিহতদের সবাই নিম্নবিত্ত পরিবারের সদস্য। অসহায় পরিবারগুলোকে সহায়তার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। তাদের এই ক্ষতিকে পুষিয়ে দেওয়ার জন্য অর্থনৈতিকভাবে সহযোগিতা কামনা করছি, কারণ তারা প্রত্যেকটা মানুষই অত্যন্ত দিনমজুর, খেটে খাওয়া মানুষ। নদী ভাঙনে বিপর্যস্ত ছাতিরচরের কয়েকশো পরিবার এলাকা ছেড়ে আশ্রয় নিয়েছে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায়। কামরাঙ্গীচরে আশ্রয় নেওয়া এমন 28 জন বাড়ি ফিরছিলেন 2টি মাইক্রোবাসে। এর মধ্যে একটি মাইক্রোবাস দুর্ঘটনায় কেড়ে নিয়েছে একই গ্রামের 11 জনের প্রাণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
আজকে শীত আসলে চলেই গেছে বলা যায়, আজকে মাঘের শেষ দিন সম্ভবত। এই সময়গুলোতে খুব শীতে ছাড়া কুয়াশা অথবা বর্ষা এবং আমাদের উৎসবগুলো, ঈদের দুটা উৎসব ছাড়া এত বেশি সড়ক দুর্ঘটনা আমরা গত কিছুদিনে আসলে খুব একটা দেখিনি। সড়ক দুর্ঘটনা অনেকটাই কমেছে, কিন্তু গত ৩-৪ দিনে যেটা দেখছিলাম যে সংখ্যাটা এত বেশি, এবং যারা যে দুর্ঘটনাগুলো হয়েছে প্রত্যেকটাতেই অনেকজন করে মারা গেছে। এটা খুবই ভয়াবহ একটা বিষয়। সড়ক দুর্ঘটনার সাথে আপনি যা বলছিলেন সেটার সাথে আসলে উৎসব বা মেলা এইসব ঘটনার সাথে কিন্তু আসলে খুব সম্পৃক্ত। উৎসব বা মেলা হলে যেটা হয় যে পরিবারের অনেক সদস্য সবাই মিলে যেতে চায় কোথাও, তখন তারা চিন্তা করেন যে তারা ঠিক গাড়িতে না গিয়ে কোনো একটা গাড়ি ভাড়া করে, সাধারণত মাইক্রোবাস জাতীয় গাড়ি ভাড়া করে তারা যেতে চান সেখানে। সেই মাইক্রোবাসগুলির আবার খুব বেশি এইসব হাইওয়েতে, যে আপনি জানেন আমাদের হাইওয়েগুলি বেশিরভাগই অনেক বাঁক আছে, তারপরে হচ্ছে হাইওয়েতে যেহেতু ডিভাইডার নাই, সেগুলি চালানোর কিছু যারা এরকম মেকশিফট চালান, সবসময় চালান না, তাদের আসলে অতটা সতর্কতা অনেক সময় অবলম্বন করতে হয়। এই সময় খুব বেশি হওয়ার কথা না, ঈদগুলোতে সাধারণত আমরা জানি যে অনেক বেশি চাপ থাকে। যে কয়েকটা দুর্ঘটনা ঘটেছে সেই কয়েকটা দুর্ঘটনার ক্ষেত্রে দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে, যেমন আমরা নরসিংদী যে খবরটা পড়ছিলাম, সেই মাইক্রোবাসটা আসলে ওই জায়গা দিয়ে চলাচল করা মাইক্রোবাস না। এর একটা বড় কারণ হচ্ছে যে শুক্র শনিবারে এখন যখন মানুষ বা পরিবারের সদস্যদের নিয়ে গ্রামে যায়, সেটা যদি মেলা থাক, উৎসব থাক বা অন্য কোনো ধর্মীয় পারিবারিক উৎসব থাক, সেটিতে গেলেও সবাই একসঙ্গে যেতে চান, যেটি হচ্ছে যে কারণ রাস্তার মাঝখান থেকে কোনো একটি পাবলিক বাহনে ওঠার থেকে তারা একটি প্রাইভেট বাহনে যেতে চান। সেইগুলি দুর্ঘটনার কারণ হতে পারে। আরো কিছু দুর্ঘটনার কারণ তো অবশ্যই আছে, কিন্তু যে বেপরোয়া গতির কথা বলা হচ্ছিল বারবার, সেই বেপরোয়া গতি কিন্তু আমি যখন মানে গত সপ্তাহে ঢাকার বাইরে গিয়েছিলাম তখনও কিন্তু দেখেছি যে আপনি যেটা বলছিলেন এখন কিন্তু অনেক বেশি কড়াকড়ি আমি বরং দেখেছি রাস্তায়, যে গাড়িগুলো নসিমন করিমন ভটভটি বা সিএনজি চালিত অটোরিকশা সেগুলো কিন্তু খুব বেশি চলাচল করতে দেওয়া হয় না। বাসগুলো কিন্তু ঠিক বেপরোয়া গতিতে চলছে। আমি কিন্তু নসিমন করিমন ভটভটির কথা বলছি না। ধরেন এই মাইক্রোবাসটা ঠিক হাইওয়েতে চালে, তাদের অভ্যাস নাই, তারা হাইওয়েতে উঠছে কারণ হচ্ছে যে তারা একটা বেশি পয়সার জন্য বা একদিনের জন্য ভাড়া নিচ্ছে। আর নসিমন করিমন ভটভটি এখন আসলেই খুবই কড়াকড়ি, তাদের এটা দেখা যাচ্ছে না, সেটা ঠিক আছে, কিন্তু যেটি হয় এই যে মেকশিফট ড্রাইভাররা গাড়ি চালানোর সময় তাদের যতটা সতর্কতা অবলম্বন করা দরকার এই ধরনের বাঁক এবং সেটা তারা করতে পারে না। ছিল হচ্ছে আমার পয়েন্ট আর কি। আর অন্যান্য বিষয়গুলি তো থাকছেই। যাই হোক, আমরা যারা শোকস্তব্ধ পরিবার তাদের জন্য একটু সহানুভূতি জানাই। আপনার কাছে চলে যাচ্ছি খেলাধুলার খবর জানতে। বাংলাদেশ একটা কি বলবো, বাংলাদেশের আজকের দিনে আমি বাংলাদেশের উইকেট চারটা প্রথমে নিচে আর দ্বিতীয় নিচে 3টা, 7টা আউট হতে দেখেছি। খুব বেশি দোষ আমি 3টা চলে যাওয়া অবশ্য খুবই দুঃখজনক, কারণ যখন আমরা প্রস্তুতি নিচ্ছিলাম আর হয়তো উইকেট যাবে না। আপনি দুঃখ পেতে পারবেন, কিন্তু আমি আসলে খুব বেশি ব্যাটসম্যানদের দোষ দিতে পারবো না। আমাদের ব্যাটসম্যান বলগুলি ভালো ছিল এবং যে এইগুলি আউট হয়েছে। আরেকটা বিষয় যে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার মাটিতে আসলে রিসেন্টলি যারা খেলেছে সবাই মোটামুটি নাস্তানাবুদি হয়েছে। আমি এটা কোনোভাবেই বাংলাদেশের বাজে পারফরম্যান্সের কারণে বলছি না। ভারত অনেক বড় একটা রান করেছে, অনেক বড় 687, সেই কারণে কিন্তু বাংলাদেশ ফার্স্ট ইনিংসে যে ভালো খেলেছে সেই জিনিসটা কিন্তু দামাচাপা পড়ে যাচ্ছে। 388 কিন্তু একেবারে কম রান না বাংলাদেশ। ফার্স্ট ইনিংসে ভালোই খেলছে গত কিছুদিন থেকে। 388 400 রানের চেয়ে কম। আর যাই হোক, আমি একটু আশা করতে যাচ্ছিলাম যে কালকে হয়তো বাংলাদেশ মানে জিতে যাবে, কিন্তু স্ট্যাটিস্টিক্স আমাকে ঠিক সহায়তা করছে না। স্ট্যাটিস্টিক্সের জন্য আপনি গুণ ভাগ জানলেও সেটা আপনাকে খুব সহায়তা করবে না। 90 ওভারে 355 স্ট্যাটিস্টিক্স যদি আপনি বাদও রাখেন। যাই হোক, একটা বিরতি নিয়ে আসি, তারপরে আরো কিছু খবর জানাবো ফিরে এসে যা থাকছে। ঘরোয়া ক্রিকেটে শুভাগত হোমের রেকর্ড 6 উইকেটের পর সেঞ্চুরি। ভিসা জটিলতায় সাউথ আফ্রিকা যাচ্ছে না হকি দল, বিকল্প হিসেবে কেনিয়ার নাম প্রস্তাব। নয়টা 32-এ ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। হায়দ্রাবাদ টেস্টে শেষ দিন বাংলাদেশের সামনে 90 ওভার পরীক্ষা। ম্যাচ বাঁচাতে আশ্বিন জাদেজাদের সামনে 7 উইকেট নিয়ে ব্যাট করতে নামবে টাইগাররা। দুই অভিজ্ঞ মাহমুদুল্লাহ ও সাকিব অপরাজিত আছেন। 459 রানের টার্গেটে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 3 উইকেটে 103 রান। আশ্বিনের বলে স্লিপে রাহানের দুর্দান্ত ক্যাচ, সম্মুখে ফিরিয়ে 60 রানের জুটি ভাঙল ভারত। স্বাগতিকদের স্বস্তির সাথে টাইগারদের দীর্ঘশ্বাস বাড়ে মুমিনুলের আউটে। 459 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আবারও তামিমের ব্যর্থতায় বিপর্যয়ে বাংলাদেশ। 3 রানে অভিজ্ঞ ওপেনারের বিদায়ের পর হাল ধরেন সৌম্য মুমিনুল। এই দুইজনের বিদায়ের পর সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ আর বিপদ হতে দেননি। সাকিব 21
আর মাহমুদুল্লাহ অপরাজিত আছেন 9 রানে। এর আগে ফলো অনের সুযোগ থাকলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। তাসকিন আহমেদ শুরুতে ধাক্কা দিলেও লিড বড় করেছেন চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি। তাসকিন সাকিব দুটি করে উইকেট নিলেও তার প্রভাব পড়েনি ভারতীয়দের আগ্রাসী ব্যাটিংয়ে। 38 রান করে কোহলির বিদায়ের পর পূজারার 54 রানে 450-র উপর লিড নেয় স্বাগতিকরা। কোহলির দল ইনিংস ঘোষণা করে 4 উইকেটে 159 রানে। দিনের শুরুতে প্রথম ইনিংসে অধিনায়কের দায়িত্ব ভালোভাবেই পালন করেছেন মুশফিকুর রহিম। মেহেদী হাসান মিরাজ প্রথম ওভারে আউট হলেও দলের সংগ্রহ নিয়ে গেছেন 400-র কাছাকাছি। তাইজুল তাসকিন সঙ্গ দিতে না পারলেও স্ট্রাইকে থেকে তুলে নিয়েছেন ক্যারিয়ারের 5ম সেঞ্চুরি। 388 রানে শেষ উইকেট হিসেবে আউট হওয়ার আগে মুশফিক করেছেন 127 রান। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘরোয়া ক্রিকেটের রেকর্ড গড়েছেন শুভাগত হোম। 6 উইকেটের পর প্রথম শ্রেণীর ক্রিকেটে একই ম্যাচে এবার সেঞ্চুরির কীর্তি গড়েন এই অলরাউন্ডার। 183 বলে 100 রান করে আউট হন শুভাগত। তার সেঞ্চুরিতে 39 রানের লিড পায় সেন্ট্রাল জোন। সাউথ জোনের পক্ষে 4 উইকেট নেন আব্দুর রাজ্জাক। আরেক ম্যাচে চট্টগ্রামে আফিফ হোসেনের পর দ্বিতীয় দিনে সেঞ্চুরি করেছেন ইস্ট জোনের ইয়াসির আলী। আগের দিন 10 রানে অপরাজিত থাকা এই ব্যাটসম্যান এদিন আরও 100 রান যোগ করে নিজের ঝুলিতে। 490 রানে অল আউট হয় ইস্ট জোন। জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে 28 রান তোলে নর্থ জোন। হকি ওয়ার্ল্ড লিগ রাউন্ড ট্যুর প্রস্তুতি হিসেবে সাউথ আফ্রিকা যাওয়া হচ্ছে না জাতীয় হকি দলের। ভিসা জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়েছে সফর। বিকল্প হিসেবে হেড কোচ অলিভার কার্ডস প্রস্তাব করেছেন কেনিয়ার নাম। হকি ওয়ার্ল্ড লিগ রাউন্ড ট্যুর আয়োজনটা ঘরের মাঠে, কিন্তু প্রস্তুতির জন্য যাওয়ার কথা ছিল সাউথ আফ্রিকায়। ভিসা জটিলতায় তাতে বাধা এলেও উদ্যম কমেনি ফেডারেশনের। পরবর্তী মিশন হিসেবে এবার এসেছে কেনিয়ার নাম। চেষ্টা ছিল যেন টিমটা সাউথ আফ্রিকা অ্যাটলিস্ট 2 সপ্তাহের মতো থাকতে পারে, কিন্তু বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা প্লাস ভিসা জটিলতা এগুলির কারণে এখন হয়তো আমরা সাউথ আফ্রিকার বাদ দিয়ে হয়তো কেনিয়ার দিকে আমরা টিমটা যেতে পারে। গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে কোচ অলিভার কার্ডসের ভূমিকাটা এখন সমন্বয়কের। সাউথ আফ্রিকা সফর না হওয়ায় হেড কোচ এখন ব্যস্ত কেনিয়ায় বিকল্প সফর আয়োজনে। খেলোয়াড়দের অনুশীলন করিয়ে যাচ্ছেন দেশি কোচেরা। আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আমরা লোকালি আমরা ভালোই করতাম। হ্যাঁ, এখন আমাদের তো কিছু অ্যাডভাইজার আছে। 4 মার্চ শুরু হচ্ছে হকি ওয়ার্ল্ড লিগ রাউন্ড ট্যুর আসর। তার আগে 10 দিনের প্রস্তুতি সফর, সাথে 2 দিনে যাওয়া আসার ধকল। শেষ মুহূর্তে এমন আয়োজনে কতটা উপকৃত হবে দল, শঙ্কা সংশ্লিষ্টদের। জহির ভুঁইয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাধুলার খবর এই ছিল। আমার কাছে আরো কিছু খবর জানবো মহু এবং খালেদের কাছ থেকে। অনুপম, আপনাকে ধন্যবাদ। নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানাতে প্রস্তুত নির্বাচন কমিশন। 15 ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর বিকেলেই কর্মস্থলে যোগ দেবেন নতুন কমিশনের সদস্যরা। কাজে যোগ দেওয়ার পরপরই করতে হবে এমন বেশ কিছু বিষয়ের তালিকা তৈরি করা হয়েছে। শপথের আগেই কে এম নুরুল হুদার নেতৃত্বে গঠিত নির্বাচন কমিশনকে নিয়ে সরব রাজনৈতিক নেতারা। অন্যদিকে তাদের স্বাগত জানাতে প্রস্তুত নির্বাচন কমিশনের কর্মকর্তারা। তাদের সাথে যেটা নতুন, আমি যেটা মনে হয় তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। কমিশন সচিব জানান, দায়িত্ব নিয়েই 6 মার্চ কয়েকটি উপজেলায় নির্বাচন করতে হবে তাদের। এগুলোর তফসিল আগেই করা ছিল। আর সিদ্ধান্ত নিতে হবে কুমিল্লা সিটি, সুনামগঞ্জ 2 আসনের উপনির্বাচন সহ আরও কয়েকটি নির্বাচনের বিষয়ে। প্রতি মুহূর্তে একটা চ্যালেঞ্জ, প্রতিটি মুহূর্তই। এবং এই কমিশনের কাজকে ওয়াচ করে না এমন কেউ নেই। সবাই ওয়াচ করে, দেশের বিদেশের থেকে সকলেই ওয়াচ করে। এবং চ্যালেঞ্জের মধ্যে থেকে নির্বাচন কমিশনের কাজ করতে হবে। এবং এই চ্যালেঞ্জ গ্রহণ করেই যদি ভালো কাজ করতে পারে, মানুষের ভালোবাসা পেতে পারে, কাজের মধ্যে থেকেই তাদের কাজ শুরু করতে হবে। কারণ হলো অলরেডি তফসিল ঘোষণা করা আছে বেশ কিছু নির্বাচনে, এবং নতুন কমিশনকেও আরও নতুন কিছু নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডিজিটাল ভোটিং মেশিন তৈরি করতে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি 15-20 দিনের মধ্যেই প্রাথমিক প্রতিবেদন দেবে ইসিকে। সে বিষয়েও শিগগিরই সিদ্ধান্ত নিতে হবে নতুন কমিশনকে। ভোটার তাদেরও সচেতনতা দরকার আছে। এই ক্ষেত্রে নতুন কমিশনের এটা কাজটা করতে হবে, সব দলের মতামত নিতে হবে, এবং এটার গ্রহণযোগ্যতা সম্পর্কে 2-3টি পাইলটিং ছাড়া এটা সম্ভব না আর কি।
এছাড়া পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তকে নির্বাচন বিষয়ক আলোচ্য সূচি যোগ করতে চায় কমিশন। সে বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নিতে নতুন কমিশনের দিকেই তাকিয়ে আছেন কর্মকর্তারা। আসমামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো খবর জানানোর আগে নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছে। ঢাকায় কাল থেকে টানা 6 দিন দোকান বন্ধ রাখার ঘোষণা মাংস ব্যবসায়ী সমিতির। রাত 9:46 আমরা ফিরে এলাম। চট্টগ্রামের লাইটারের জাহাজ শ্রমিকদের ধর্মঘট নিয়ে মন্ত্রণালয়ের সরকার ও মালিকপক্ষের বৈঠক সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। তবে রাতের মধ্যেই ধর্মঘট প্রত্যাহার হতে পারে বলে জানিয়েছেন নৌমন্ত্রী শাহজাহান খান। সচিবালয়ে বিকেলে বৈঠক শেষে নৌমন্ত্রী এই আশা জানান। মালিকদের দাবি তেল পরিবহনে ভাড়া বাড়ানো হলেও তা এখনো পুরোপুরি কার্যকর হয়নি। তবে রাতের মধ্যে বর্ধিত ভাড়া কার্যকর হলে শ্রমিকদের বেতন বাড়ানোর ঘোষণা দেবে মালিকপক্ষ। বকেয়া ও বর্ধিত বেতনের দাবিতে শুক্রবার রাত 12টা থেকে কর্মবিরতি পালন করছে লাইটারের জাহাজ শ্রমিকদের এক অংশ। এতে চট্টগ্রামের কর্ণফুলী নদীর ঘাটগুলিতে আটকা পড়েছে 50টিরও বেশি পণ্যবাহী জাহাজ। তবে যেসব মালিক নতুন কাঠামোয় বেতন ভাতা দিচ্ছেন তাদের জাহাজ ধর্মঘটের বাইরে রয়েছে। এদিকে অতিরিক্ত ইজারা ও চাঁদাবাজি প্রতিবাদে কাল থেকে টানা 6 দিন ঢাকা মহানগরীতে মাংসের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এই ঘোষণা দেন সংগঠনটির নেতারা। তারা অভিযোগ করেছেন, গত 8 মাস ধরে গাবতলী হাটের ইজারাদাররা সিটি কর্পোরেশন নির্ধারিত খাজনার বেশি টাকা আদায় করছে। এছাড়া সীমান্ত থেকে ঢাকায় গরু আনতে বিভিন্ন জায়গায় চাঁদা দিতে হচ্ছে। সিটি কর্পোরেশন সহ সরকারের বিভিন্ন পর্যায়ে অভিযোগ করেও লাভ হচ্ছে না বলে অভিযোগ করেছেন সংগঠনের নেতারা। এই 7 দিনের ভিতরে যদি দাবি পূরণ না হয় তাহলে ঢাকা সহ সারা বাংলাদেশের মাংসের দোকান বন্ধ করে দেওয়া হবে। দুর্নীতির দায়মুক্ত পদ্মা সেতু, এ বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। আলম বলেছেন পদ্মা সেতু দুর্নীতি দায়মুক্ত হয়েছে, খবরটা সত্যি আনন্দের। ফয়সাল বলছেন বিশ্বে আমাদের গ্রহণযোগ্যতা বেড়েছে, যার প্রমাণ পদ্মা সেতু। আরেফিন বলছেন যারা কিছু করতে পারে না তারা সবসময় উন্নয়নের বিরুদ্ধে কথা বলবে। আর রাজু বলছেন যারা বিশ্বব্যাংকের পক্ষ হয়ে দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ছোটন বলছেন আমরা এমন ভাবে সবসময় বাংলাদেশকে দুর্নীতিমুক্ত দেখতে চাই। লিখন বলছেন দেশের উন্নয়ন কেউ যাতে বাধাগ্রস্ত না করতে পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জেবান বলছেন এমন মন্তব্যের জন্য বিশ্বব্যাংকের ক্ষমা চাওয়া উচিত। আসিফ বলছেন পদ্মা সেতু আদৌ কি দুর্নীতির দায়মুক্ত হয়েছে। জামান বলছেন বাংলাদেশের বিরুদ্ধে অনেক দেশ ষড়যন্ত্র করছে, এটা খতিয়ে দেখা উচিত। নাজমুল বলছেন পদ্মা সেতু নিয়ে যারা অভিযোগ তুলেছে তাদের বিচার হওয়া উচিত। হ্যাঁ, পদ্মা সেতুতে আসলে যে বাংলাদেশের সাথে দুর্নীতির সম্পর্ক নেই, এইটিতে আমি আসলে খুবই খুশি হয়েছি। কারণ পদ্মা সেতু যখন বিশ্বব্যাংক বলল যে তারা টাকা নিয়ে ফিরিয়ে নিয়ে যাবে, তখন আমরা আসলে খুব বিপদে পড়েছিলাম। আপনাদের মনে থাকবে যে অর্থমন্ত্রী খুব চেষ্টা করেছিলেন যে যাতে এই বিশ্বব্যাংক তাদের টাকাটা নিয়ে ফেরত না যায়, এবং কয়েক দফা উনি গিয়েছেন। তারা যা যা বলেছেন, একজন কর্মরত সচিব জেল খেটেছেন, মশিউর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, মন্ত্রীকে পদত্যাগ করেছেন। আবুল ইজ নট ইন টাউন, যেটাকে আমরা আবার পরে বলেছি আবুল ইজ নট টাউন। অনেক ধরনের ঘটনা ঘটেছে। যাই হোক, আমার কাছে এই দায় মুক্তিটা একটি অনেক বড় ব্যাপার। দর্শকদের ধন্যবাদ দিতে চাই নানা ধরনের মতামত দেওয়ার জন্য। প্রতি বছরের মতো এবারও পোষা কুকুরদের নিয়ে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে ফ্যাশন শো। পশুপ্রেমী বিশ্ববাসীকে উদ্বুদ্ধ করাই এই আয়োজনের লক্ষ্য। অনুষ্ঠানের নানান সাজের কুকুর মাতিয়েছে দর্শকদের। পোষা কুকুরদের নিয়ে এই আয়োজন পেট ফ্যাশন শো হিসেবে পরিচিত। এবার ছিল এর 14তম আসর। নানা ভঙ্গিমায় পোষা কুকুরকে সাজিয়ে মঞ্চে উঠেছেন একে একে সব পশুপ্রেমী। তাদের মতে প্রতিটি কুকুরেরও একটি দিন আছে। মেক্সিকান স্টাইলে সেজে অনুষ্ঠানের শোভা বাড়িয়েছেন এই দুইজন। আমি সবসময় পোশাক ও ডিজাইন খুব ভালোবাসি। পশুদের প্রতিও আমার আবেগ একটু বেশি, তাই দুটি এক করার সুযোগ পেয়েছি এখানে। আমরা পশু উদ্ধার করা নিয়ে কাজ করি। অ্যামি এই কুকুরগুলোর সাথে ভ্রমণ করে, আমিও করি। দেশের বিভিন্ন অনুষ্ঠানে ওদের সাথে করেই নিয়ে যাই। বিশ্ববাসীকে পশু রক্ষার বিষয়ে জ্ঞান দিয়ে থাকি, তাই করতেই আমরা এখানে এসেছি। রিমোট চালিত এই গাড়িতে ঘুরে বেড়ায় জিয়া, পিয়া, মিয়া ও টিয়া নামের এই 4 কুকুরছানা।
এই বছর নিউ ইয়র্কের পেট ফ্যাশন শোর অন্যতম আকর্ষণ ছিল এই কুকুর দুটি। রাশিয়ার এই পশুপ্রেমীও পোষা কুকুর ছানার সাথে মানিয়ে পোশাক পরে উঠে আসেন মঞ্চে। এছাড়াও আয়ারল্যান্ড, ফ্রান্স, থাইল্যান্ড, আর্মেনিয়া, মেক্সিকো ও চীন সহ বিশ্বের অনেক দেশ থেকে পশুপ্রেমীরা অংশ নেন এই আয়োজনে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত ৯টায় বাংলাদেশ আয়োজনে।